আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো দেখো তো কথা শুনতে পাচ্ছ কিনা ঠিক মতো। আচ্ছা। অনেকদিন পর দেখা তোমাদের সাথে। সবার ঈদ কেমন কাটলো? আর সামনে তো মনে হয় পরীক্ষা, প্রস্তুতি কেমন সবার? আর আমার সাবজেক্টে তোমাদের হচ্ছে পরীক্ষায় উম, কোন চ্যাপ্টার পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে এটা একটু আমাকে জানিও। আজকে শুরু করি আমাদের দ্বিতীয় অধ্যায়। আহ গত লেকচারে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের আহ যেই সাইবার অপরাধগুলো সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আহ, আজকেও আমরা কয়েকটা সাইবার অপরাধ নিয়ে আলোচনা করব। আর আহ, মানুষের জীবনে সাইবার অপরাধ ও মানুষের জীবনে তার প্রভাব, আর হচ্ছে নিরাপদ হোক সাইবার জগৎ। তো এর মধ্যে তোমাদের এই উম, মানুষের জীবনে যে সাইবার অপরাধ ও তার প্রভাব, তার মধ্যে তোমাদের হচ্ছে বইয়ে কয়েকটা ঘটনা দেওয়া হয়েছে, সম্ভবত 6টা ঘটনা। মম, আফিফ, তাপসী, এরকম, তারপরে সাব্বির, এরকম কয়েকজনের ঘটনা দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম যে দুইটা ঘটনা, সেই দুইটা ঘটনা দিয়ে তোমাদেরকে আহ বলা হয়েছে যে এই ঘটনা দুইটার সাথে কোন ধরনের সাইবার অপরাধের সম্পর্ক রয়েছে। তো এর মধ্যে তোমার আহ নামের একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুদের সাথে আলাপ করছিল। ওই সময় একটি অ্যাকাউন্ট থেকে তার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, কিন্তু মমো রিকোয়েস্টটি ডিলিট করে দেয়। আবার একদিন আড্ডা দেওয়ার সময় মমকে তার এক বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টটিতে প্রবেশ করতে বলে। মমো ওই ডিলিটকৃত অ্যাকাউন্ট থেকে তার অন্য অ্যাকাউন্টগুলোর দেওয়ালে বিভিন্ন আপত্তিকর কমেন্ট দেখতে পেয়ে দ্রুত ওই অ্যাকাউন্টটিকে ব্লক করে দেয়। মমো বিষয়টি নিয়ে খুবই বিব্রত ও বিরক্ত হয় এবং একই সাথে ভীত হয়ে পড়ে। এখন তোমরা যারা ফেসবুক ইউজ করো, সাধারণত ফেসবুকে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। তো অনেকেই হয়তো এরকম সমস্যার সম্মুখীন হয়েছে যারা মমর মতো। এখন এই যে ঘটনাগুলা, যে একজন, তাকে হচ্ছে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে একটা আননোন একটা লোক। তো সে কি করছে, মমো কি করছে যে তার ফ্রেন্ড রিকোয়েস্টটা সে অ্যাকসেপ্ট করেন। এবং পরবর্তীতে মমোর যে বন্ধু বান্ধব আছে, দেখা গেছে যে আমাদের ফেসবুকে কি হয় যে যারা মিউচুয়াল ফ্রেন্ড বা আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে, অনেক সময় সেগুলো আমরা যদি হাইড করে না রাখি তাহলে আহ বাইরের যে কেউ সেগুলো দেখতে পায় যে আমার ফ্রেন্ড লিস্টে কে কে আছে। এখন মমোর ক্ষেত্রে হয়তো এরকম কিছু হয়েছে যে তার হয়তো ফ্রেন্ড লিস্ট বা সে যে কমেন্ট করে বা লাইক দেয় বিভিন্ন পোস্টে বা বিভিন্ন পেজে, সেখান থেকে ওই লোকটা আগে থেকেই তাকে ফলো করতো, ফলো করে করে তার অ্যাক্টিভিটি গুলা, মমোর অ্যাক্টিভিটি গুলা সে লক্ষ্য করতো যে তার সাথে কার কার কমেন্টে কথা হইতেছে বা আহ, সে কার পোস্টে লাইক দিতেছে, এরকম সে হয়তো দেখছে। বা তার হয়তো ফ্রেন্ড লিস্ট যেটা ছিল সেটা হয়তো ওইভাবে হাইড করা ছিল না, যার কারণে সে ওই যে লোকটা, সে কি করছে তার বন্ধু বান্ধবদের হয়তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। তারপরে ওই যে মমর, এখন এইখানে একটা জিনিস আসলে একটু ক্লিয়ার না, যে অন্য অ্যাকাউন্টগুলোর দেওয়ালে বিভিন্ন আপত্তিকর কমেন্ট দেখতে পেয়ে, এখন মমর কি অনেকগুলো অ্যাকাউন্ট ছিল নাকি একটা অ্যাকাউন্টই, এটা আসলে এখানে ক্লিয়ার না। এখন আমি ধরে নিলাম যে এখানে আসলে মমর অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট ছিল। এখন সেইখানে হয়তো এইখানে সে অ্যাক্সেস না পেয়ে, অর্থাৎ মোমোর যে মেইন অ্যাকাউন্ট সেখানে সে অ্যাক্সেস না পেয়ে অন্যান্য অ্যাকাউন্ট গুলো এখন সেখানে গিয়ে সে বিভিন্ন ধরনের মন্তব্য, বাজে মন্তব্য করতেছে, বা কমেন্টে হয়তো বাজে ছবি পোস্ট করতেছে, বা হয়তো তার কি বলে তাকে ট্যাগ করতেছে, যেটা ওই ট্যাগ অপশনটা যদি বন্ধ করে না রাখা হয় তাহলে কি হয় যে
ওখানে তুমি তাকে তার যে ওয়ালে সেখানে গিয়ে তুমি তাকে ট্যাগ করে বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারো বা পোস্ট করতে পারো, সেখানে ছবি থাকতে পারে বা লেখালেখি থাকতে পারে। এখন সেটা হচ্ছে তার মমর বন্ধু বান্ধবরা যখন দেখতে পাইছে, তখন হচ্ছে সেটা মমকে জানাইছে। এবং এই জানানোর পরে আহ মম সেই মন্তব্যগুলো আবার সেই ছবিগুলো দেখে মম খুব বিব্রতিকর একটা পরিস্থিতির মধ্যে পড়ছে, যেটা খুবই একটা সাধারণ ঘটনা বর্তমান সময়ে। যদি আহ এখন তো ফেসবুক প্রোফাইল লক করে রাখা যায় বা ফ্রেন্ড লিস্ট হাইড করে রাখা যায়, এগুলো যদি কেউ না করে বা প্রথম প্রথম যদি কেউ ফেসবুক ইউজ করে, হয়তো সে এইসব সম্পর্কে অবগত থাকে না, যার কারণে এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হয়। এখন এই ধরনের আহ সে যখন এই আপত্তিকর পোস্ট বা কমেন্ট বা ছবিগুলো যখন দেখতে পায়, তখন স্বাভাবিকভাবেই তার আহ মানসিকভাবে সে একটু ভেঙে পড়ার কথা। যদিও এটা যদি এটা তার ফার্স্ট অ্যাটেম্প্ট হয় আসলে। এগুলা একটা সময় হয় কি, যখন আমরা প্রথম প্রথম বিপদে পড়ি, তখন আমরা বুঝে উঠতে পারি না যে আসলে আমরা কি করব বা আমাদের কি করা উচিত। আসলে আমাদের সাথে যেটা ঘটে গেছে সেটার একটা ইম্প্যাক্ট আমাদের উপর এসে পড়ে। এর কারণে আমরা মানসিকভাবে ভেঙে পড়ি, বা আমরা চিন্তা করি যে আরে আমার বন্ধু বান্ধব এগুলো দেখে ফেললো, তারা কি ভাবলো, বা এটা আমার পরিবারের কেউ দেখলো কিনা, তারা হয়তো আমার সম্পর্কে খুব বাজে একটা ধারণা পোষণ করতেছে এখন থেকে। আসলে তো তুমি এই কাজটা করো না, কিন্তু ওই যে লোকটা, সে হচ্ছে তোমাকে ফলো করে করে সে কি করছে, এই কাজটা করছে। এখন এই কাজটাকে হচ্ছে অপরাধের ভাষায় যেটা বলে সেটা হচ্ছে সাইবার স্টকিং। সাইবার স্টকিং মানে কোনো মানুষ বা কোনো গ্রুপ বা কোনো প্রতিষ্ঠানকে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিরক্ত করা বা ভয় দেখানো বা হুমকি দেওয়ার উদ্দেশ্যে প্রতিনিয়ত বার্তা বা ছবি বা ডকুমেন্ট পাঠানো। এখন আমরা গত লেকচারে হচ্ছে সাইবার বুলিং সম্পর্কে পড়েছিলাম। এখন সাইবার বুলিং এর আহ, এই সাইবার স্টকিং এর যে সংজ্ঞা বা যে সাইবার স্টকিং এর যে মানে যেটা বইয়ের মধ্যে বলা আছে, সাইবার বুলিং এর মানেও বইয়ে একই বলা আছে। এখন আমার কাছে এখানে মনে হয়েছে যে তারা হয়তো এই সাইবার স্টকিং সম্পর্কে যেটা লিখছে সেটা সঠিকভাবে আমার কাছে মনে হয়েছে এটা লিখতে পারে না। আমি হচ্ছে একটু তোমাদের বই, আমি হচ্ছে বই একটু দেখাই তোমাদের। আচ্ছা, এখানে তোমাদের হচ্ছে সাইবার বুলিং বলা হয়েছে যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কাউকে হয়রানি করা একটি অপরাধ। এটি সামাজিক যোগাযোগ মাধ্যম, মেসেজিং প্ল্যাটফর্ম, গেমিং প্ল্যাটফর্ম এবং মোবাইল ফোন ব্যবহার করে করা যেতে পারে। এক্ষেত্রে যাদেরকে টার্গেট করা হয় তাদেরকে অনলাইনে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন এবং বিব্রত করা হয়। যেমন সামাজিক মাধ্যমে কারো সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া বা বিব্রতকর অথবা অবমাননাকর ছবি পোস্ট করা। মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে ক্ষতিকর ও অশোভন মেসেজ দেওয়া বা হুমকি দেওয়া এবং অন্যের ছদ্মবেশ ধারণ করে তার পক্ষে আরেকজনকে মেসেজ পাঠানো। অর্থাৎ ডিজিটাল যোগাযোগ মাধ্যমের সাহায্যে কাউকে উত্ত্যক্ত করাই হচ্ছে সাইবার বুলিং। এখন আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা তো বুলিং সম্পর্কে জানি যে কাউকে উত্ত্যক্ত করা, ধরো কেউ একটা জিনিস পছন্দ করে না, সে তাকে সেই একই জিনিস নিয়ে বারবার তাকে খোঁচানো, এই ধরনের যে কার্যকলাপ সেটা আমরা হচ্ছে সাধারণত বুলিং হিসেবে জানি যে এগুলো হচ্ছে বুলিং। আর সাইবার বুলিং যেটা হচ্ছে আমাদের ডিজিটাল মাধ্যমে যেটা যেটা মোবাইল কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করে করা হয়, সে একই কাজটাই হচ্ছে সাইবার বুলিং হিসাবে অন্তর্ভুক্ত। এখন এখানে সাইবার স্টকিংটা আমার কাছে মনে হয়েছে যেটা, সেটা হচ্ছে যে সাইবার স্টকিংটা হচ্ছে তোমার ডিজিটাল মাধ্যম, ইন্টারনেট, মোবাইল টেলিফোন, কম্পিউটার এসব ব্যবহার করে তোমাকে হচ্ছে কেউ প্রথমে তোমাকে অনুসরণ করবে। তোমার তথ্যগুলো তারা কি করবে, তারা হচ্ছে বের করার চেষ্টা করবে যে তুমি কি পছন্দ করো কি পছন্দ করো না, তুমি আহ কোথায় কোন জিনিসটা বেশি লাইক করো। যেমন তোমার হচ্ছে ফেসবুকে যদি তোমার ইসে যাওয়া হয়, যদি লক না করা হয় থাকে ফেসবুকটা, তাহলে হচ্ছে তুমি কোন কোন পেজে লাইক দিতেছো বা কোন কোন পেজ তুমি লাইক দিয়েছো সেসব সম্পর্কে একটা আগে থেকে আইডিয়া নেওয়া যায়। বা অ্যাবাউটে গেলে তুমি কোথায় পড়াশোনা করতেছো, তোমার জন্ম
তারিখ টারিখ এইসব বিভিন্ন কিছু বের করা সম্ভব। বা তোমার ফ্রেন্ড লিস্টে তোমার আত্মীয় স্বজন থাকলে সেগুলো তো আলাদা আলাদা করে রাখা যায়, এবং সেগুলো দেখা যায় যদি প্রোফাইলটা লক করা না থাকে। এখন এই সব কিছু যে যেই লোকটা তোমাকে স্টক করবে, অর্থাৎ যেই লোকটা তোমাকে ফলো করবে, সে করবে কি আগে আগে এইসব তথ্য সে তোমার কাছ থেকে নিবে বিভিন্ন ভাবে। সে হয়তো সরাসরি তোমার কাছ থেকে চেয়ে নিবে না, কিন্তু সে তোমাকে ফলো করে করে তোমার কাছে নিবে, এবং এর পরে হচ্ছে সে তোমাকে কি করবে, এই সমস্ত তথ্য কালেক্ট করে এর মাধ্যমে তোমাকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করবে, তোমাকে উত্ত্যক্ত করার চেষ্টা করবে, তোমাকে হয়রানি করার চেষ্টা করবে। এবং এই সাইবার স্টকিংটা সব ধরনের মানুষের, সব বয়সের এবং সব ধরনের সব পেশার মানুষের ক্ষেত্রেই এই সাইবার স্টকিংটা প্রযোজ্য। কিন্তু সাইবার বুলিং যেটা, সেটা সাধারণত তোমার হচ্ছে যারা কম বয়সী টিনেজ ছেলে মেয়ে তাদের ক্ষেত্রে বেশি ঘটে, এবং ছেলের থেকেও এই জিনিসটা মেয়েদের ক্ষেত্রে বেশি ঘটে। কিন্তু সাইবার স্টকিংটা এখানে ছেলে মেয়ে আসলে কোনো ম্যাটার না, এখানে যে কোনো পেশার, যে কোনো বয়সের, যে কোনো ধরনের মানুষের ক্ষেত্রে এটা ঘটতে পারে। আহ আচ্ছা, এটুকু কি বুঝতে পারছো সবাই? চ্যাপ্টার 1 and 2 আইসিটি এক্সামের সিলেবাস 70 পেজ পর্যন্ত। আচ্ছা। আচ্ছা, 1 আর 2 হলে তো আমাদের হচ্ছে, না তাহলে আজকে হচ্ছে তোমাদের, তারপর নেক্সট উইকে আমাদের ক্লাস, আমাদের হচ্ছে অর্ধেকের মতো অনেক বাকি থেকে যাবে। আচ্ছা, যাই হোক, যতটুকু পড়ানো হয়েছে আমার মনে হয় যে এর মধ্যে তোমরা পারবা, আশা করি আমি। আচ্ছা, আমরা, আচ্ছা এরপরে হচ্ছে আহ আফিফ, আফিফ নামের এক শিক্ষার্থী ক্লাসে গিয়ে খেয়াল করলো তার বন্ধুরা তার সাথে কথা না বলে তাকে নিয়ে হাসাহাসি করছে। সে তার এক বন্ধুকে কারণ জিজ্ঞেস করে জানতে পারলো তার সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টটি থেকে একটি অনাকাঙ্ক্ষিত বিষয় পোস্ট করা হয়েছে। সে বুঝতে পারলো কেউ তার অ্যাকাউন্টটিতে লগ ইন করে এই পোস্টটি করেছে। এখন এরপরে তোমাদের বইয়ে বলা হয়েছে যে এই যে অ্যাকাউন্টটা যে তার অ্যাকাউন্ট থেকে অন্য কেউ যে অ্যাক্সেস নিয়ে যে পোস্টটা করছে, এটা সাধারণত কি হয় যে তার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে। এখন অ্যাকাউন্ট হ্যাক না হয়ে কেউ যদি তোমার পাসওয়ার্ড জানে, তোমার বন্ধু বান্ধব, বা তুমি হয়তো তুমি মোবাইলটা কোথাও রেখে গেছো, লক করা অবস্থায় ছিল না, বা তোমার অ্যাকাউন্টে লগ ইন করা অবস্থায় ছিল, তখন কেউ হয়তো ঢুকে ফাইজলামি করে, বা তোমার বন্ধু বান্ধবের মধ্যেও হইতে পারে, সেটা সে একটা অনাকাঙ্ক্ষিত একটা বিষয় নিয়ে সে পোস্ট করে দিল, এমনও হইতে পারে, এটা স্বাভাবিক। আর আর যেটা হয় সাধারণত আমাদের মোবাইল ফোনে লক করা থাকে, যার কারণে এই আমরা এইরকম ভুল করি না সচরাচর, তারপরে হয়ে যেতে পারে, ভুল মানুষের মাধ্যমেই হয়ে থাকে। আর তো এখানে যেটা বলা হয়েছে, এসব কিছু বলা হয় না, সেটা বলা হয়েছে যে এটা হচ্ছে একটা হ্যাকিং, তার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, যার কারণে যে হ্যাক করছে সে হচ্ছে তার অ্যাকাউন্ট থেকে উল্টাপাল্টা পোস্ট করা শুরু করছে। এখন এক সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং বলতে বোঝানো হয়েছে যে কি, অনুমতি ছাড়াই যে তোমার অ্যাকাউন্টে অ্যাক্সেস অর্জন করে। হ্যাকাররা ব্যক্তিগত তথ্য চুরি করতে, বন্ধু এবং অনুসারীদের সাথে ভুয়া বার্তা পাঠাতে বা খ্যাতি ক্ষুণ্ণ করতে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট ব্যবহার করতে পারে। সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাক করার বিভিন্ন উপায় রয়েছে, যার মাধ্যমে ফিশিং এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, যে দুইটার কথা তোমাদের বইয়ে বলা হয়েছে, একটা হচ্ছে ফিশিং আর একটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আরো ধরো তুমি তোমার অ্যাকাউন্ট যেটা, সেটা আরো অনেক ভাবেই হয়তো কি বলে হ্যাক করা যেতে পারে। তার মধ্যে ধরো আহ আহ, যে কম্পিউটার ম্যালওয়্যার, যেটা আমরা আগে পড়ে আসছি, যে তুমি এমন কোন একটা সফটওয়্যার ইনস্টল করছো যার মধ্যে ম্যালওয়্যার ভাইরাস ছিল, বা সেগুলার তার মাধ্যমে তোমার তথ্যগুলো সে হাতায় নিল, হাতায় নিয়ে সে তোমার অ্যাকাউন্টে হ্যাক করলো, বা লগ ইন করে দেখলো যে আসলে হইতেছে, এরকম কিছু হইতে পারে। কিন্তু মূলত যেটা হয় সেটা হচ্ছে ফিশিং আর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমাদের
এই অ্যাকাউন্টগুলো, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে থাকে। এখন এই ফিশিংটা কি আর সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা কি? ফিশিং হলো এক ধরনের সাইবার অপরাধ যেখানে একজন অপরাধী ইমেইল বা বার্তার মাধ্যমে প্রতারিত করে ব্যক্তিগত তথ্য, যেমন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, ক্রেডিট কার্ডের নম্বর বা পাসওয়ার্ড চুরি করার চেষ্টা করে। এখন এটা কিভাবে করে ফিশাররা? ইমেইল, দেখো এখানে বলা হয়েছে ইমেইল বা বার্তার মাধ্যমে, অর্থাৎ তোমার মেইলে বা তোমার মেসেঞ্জারে বা তোমার যেই মেসেজ, নর্মাল যে মেসেজ, যেখানে নাম্বারে যে মেসেজগুলো আসে, সেখানে তোমাকে একটা লিংক পাঠাবে। সেই লিংকে যখন তুমি ক্লিক করবা, সেই ক্লিক করার পরে তোমাকে একটা ভুয়া ওয়েবসাইট বা ভুয়া যে কোনো একটা প্রতিষ্ঠানের আহ ঠিকানায়, ওয়েবসাইটে তোমাকে নিয়ে যাবে। সেখানে নিয়ে গিয়ে তোমাকে তোমার কিছু পার্সোনাল ইনফরমেশন চাইবে। তোমার নাম, তোমার জন্ম তারিখ, তারপরে হচ্ছে কি বলে, তুমি কোথায় পড়াশোনা করো, বা তোমার অন্য যে কোনো ধরনের তথ্য চাইতে পারে তারা। এইসব তথ্য নিয়ে তারা তোমার হচ্ছে যে অ্যাকাউন্ট, তোমার যে অ্যাকাউন্ট গুলো আছে সেগুলো তারা, যেটাকে তারা টার্গেট করবে, সেই টার্গেটকৃত অ্যাকাউন্টের যেই সমস্ত ইনফরমেশন তাদের দরকার, সেগুলো তারা নিয়ে তারা কি করবে, তোমার অ্যাকাউন্টটা হ্যাক করবে। এখন দেখো এখানে আহ ফিশাররা প্রায় বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেমন ব্যাংক, ক্রেডিট কার্ড কোম্পানি বা অনলাইন রিটেইলারদের নকল ওয়েবসাইট বা ইমেল তৈরি করে। তারা এই নকল ওয়েবসাইট গুলোতে যেতে বা নকল ইমেইলে থাকা লিঙ্কে ক্লিক করতে প্রলুব্ধ করতে পারে। যখন আপনি এটি করবেন, তখন আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করতে বলা হবে। একবার আপনি তথ্য প্রদান করলে ফিশাররা এটি আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে এবং আপনার তথ্য অর্থ চুরি করতে ব্যবহার করতে পারে। এখন যেটা হয় সাধারণত, আমরা ফেসবুকে সাধারণত এই জিনিসটা, যেহেতু আমরা ফেসবুকের সাথেই বেশি আহ রিলেটেড থাকি সবসময়, আহ তো এই ফেসবুকে এই জিনিসগুলা বেশি দেখা যায়। দেখা যায় কি যে আহ, বিভিন্ন ধরনের স্পন্সর্ড পোস্ট আমাদের সামনে আসে, যেখানে দেয়া থাকে যে লগ ইন করলে এত টাকা পাবেন, বা একটা প্রলোভনীয় একটা অফার দেয়া থাকে যে হয়তো বিকাশের কোনো একটা লোগো, সাইন, ওয়েবসাইট, নকল একটা ওয়েবসাইট তৈরি করে বলা হলো যে বিকাশের 10 বছর পূর্তি উপলক্ষে অনেক টাকা দেওয়া হবে, বা প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো একটা অফার আসছে, এরকম আমাদেরকে প্রলোভন দেখায়। যেগুলো আসলে মিথ্যা। তারপরে তোমাকে ওইখানেই একটা লিঙ্ক দিয়ে দিয়ে তোমাকে বলে যে এখন তুমি এখানে প্রবেশ করো, প্রবেশ করেই তারপর তোমার কাছ থেকে ওই তথ্যগুলো নিয়ে তারা কি করবে, তোমার অ্যাকাউন্টটা হ্যাক করে ফেলবে। এখন এইটা হয় কি বেশিরভাগ ক্ষেত্রেই তোমার, এখন আবার হয় কি যে মেসেঞ্জারে তোমাকে মেসেজ পাঠাইতে পারে, একটা লেখা, সুন্দর একটা বড় একটা লেখা দিয়ে তোমাকে বিভিন্ন ভাবে প্রলুব্ধ করার চেষ্টা করতে পারে, তোমাকে লোভ দেখাইতে পারে তোমার। তারপরে ওখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে যে এই লিঙ্কে যান আপনি, তো ওই লিঙ্কে গেলেই তোমার সর্বনাশ হয়ে যাবে। আর আগে এই কাজটা ইমেইল অনেক বেশি হইতো। যখন এই ফেসবুকটা মানুষ একটু কম চালাইতো, তখন এরকম ইমেল গুলাতে আহ অনেক মেইল আসতো বিভিন্ন জায়গা থেকে। আমার আমার কাছে অনেক মেইল আসছে, যেমন যেমন তোমার হচ্ছে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এরকম মেসেজ করতো যে আমি অমুক অমুক দেশের এক রাজা বা অমুক দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশে এরকম সেনাবাহিনী দখল করে ফেলছে, আমার কাছে অনেক এরকম টাকা আছে। এখন আপনি এগুলা এগুলা করেন, আমি আপনাকে এত টাকা দিব বা এত ডলার দিব, এরকম করে ইংলিশে মেসেজ দেওয়া থাকতো। তো এগুলা তখন বেশি হইতো। এখন এই এই জিনিসটা ইমেইলে খুব কম হয়। তারপরেও আসে, ইমেইলেও এখনো আছে, একেবারে যে নাই তা না, আছে কিন্তু কম। কিন্তু এই জিনিসটা এখন বর্তমানে ফেসবুকে বেশি বাড়ছে আর কি। এখন ফেসবুকে দেখা গেছে কয়েকবার স্ক্রলিং করলেই অনেকগুলো এরকম প্রলোভনীয় অফার সামনে আসে, এবং এগুলোর মাধ্যমে এই অ্যাকাউন্টগুলো হ্যাক করা হয়। তারপর হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হলো মানুষের মনস্তাত্ত্বিক দুর্বলতা, বিশ্বাস বা অজ্ঞতার সুযোগ নিয়ে তাদেরকে গোপনীয় তথ্য প্রকাশ করতে বা এমন কিছু করতে প্ররোচিত করার একটি কৌশল, বা যা তারা সাধারণত করবে না। এটা হচ্ছে আহ এই কাজটা একটু টাফ, কিন্তু এই কাজটার মাধ্যমেও অনেক বেশি, বর্তমানে বর্তমানে অনেক বেশি এই কাজটার মাধ্যমেও অ্যাকাউন্ট গুলা হ্যাক হয়। কারণ ফিশিং সম্পর্কে মানুষ, আহ, অনেক মানুষ জেনে গেছে এখন।
যার কারণে এখন যেটা করে, এখন হ্যাকাররা কি করে, এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা এই কাজটা করে। তারা তোমার মাইন্ড নিয়ে তোমার খেলার চেষ্টা করে। ধরো কোনো একটা তারা একটা খেলা আবিষ্কার করলো, যে যেখানে বলা হলো, বা এটা সাধারণ একটা ঘটনা, যে তোমার ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমার আহ, সব জায়গাতেই তোমার দরকার হয়। তোমার ডেট অফ বার্থের কেউ জেনে গেলে, তাইলে তোমার অনেক ধরনের আহ, তোমার ইনফরমেশন তারা অটোমেটিক তারা বের করে ফেলতে পারে আসলে। ডেট অফ বার্থটা এই কারণে খুবই গুরুত্বপূর্ণ। তো এই যারা আসলে এই হ্যাকিংটা করে, তারা হয়তো দেখা গেছে যে আহ কি করে, যে তোমাকে বলে যে ঠিক আছে, তোমার ডেট অফ বার্থটা কমেন্ট করো, আমি হচ্ছে কি করব, তোমার আজকের দিনে তোমার বয়স কত হইলো সেটা আমি বলে দেবো। তো যে তোমার কত দিন, কত বছর, কত মাস তোমার বয়স হইলো সেটা আমি বলে দেবো, এরকম হইতে পারে। বা অন্য কিছু হইতে পারে। সেটা তো তোমার হচ্ছে, তুমি তোমার যে দুর্বলতা গুলো আছে, তারা কি করে, আমি আগেই বলছিলাম যে সাইবার স্টকিং যারা করে, তারা হচ্ছে তোমার আহ তোমাকে নিয়ে তারা রিসার্চ করে, তোমাকে নিয়ে ঘাটাঘাটি করে, যে তুমি কি পছন্দ করো না পছন্দ করো, তুমি কার সাথে চলাফেরা করো, তুমি যে যে পোস্ট করতেছো, রেগুলার ছবি পোস্ট করতেছো, কোথায় যাইতেছো, চেক ইন করতেছো, তুমি অমুক রেস্টুরেন্টে যাইতেছো, অমুক জায়গায় এই খাবার খাইতেছো, এরকম সবকিছু তো তুমি কি করতেছো, রেগুলার তুমি ফেসবুকে আহ আপডেট করতেছো, পোস্ট করতেছো, এবং এগুলো যে তোমাকে স্টক করতেছে, সেগুলা কি করতেছে, সে দেখতেছে, এবং দেখে দেখে সে এগুলা নিয়ে কাজ করতেছে, বা এগুলো নিয়ে রিসার্চ করতেছে, যে আহ, তোমার সম্পর্কে সে আরো জানতেছে। এবং এই জানার মাধ্যমে দেখা গেছে তোমাকে একটা ফোন ফোন দিয়ে, তোমাকে একটা করলো, যে একটা নাম্বার দিয়ে ফোন দিয়ে বললো, আরে কেমন আছো, বা কি অবস্থা তোমার, উম আমি হচ্ছে তোমার এরকম পরিচিত। তারপরে তুমি বললো যে কেমন ভাবে, কেমন পরিচিত, তারপর সে তার একটা নাম বললো যে আমি অমুক, আমি তোমাকে এইভাবে এইভাবে চিনি। তারপরে তোমার সম্পর্কে এমন এমন তথ্য দেওয়া শুরু করলো, যেগুলো শুনে তোমার মনে হলো যে না, এই লোকটা হয়তো আমার পরিচিত, আমি হয়তো ভুলে গেছি বা কিছু একটা, এরকম হইতে পারে। যেমন এই কোরবানি ঈদের আগে আহ, আমার কাছে একটা মেসেজ আসছিল, উম যে এরকম ভাবে লেখা মেসেজটা, যে ভাইয়া আমি খুব বিপদে পড়ছি, আমার কিছু টাকার দরকার, আহ, টাকার দরকার, আপনার হচ্ছে জাকাত ফেতরার যদি কোনো টাকা থাকে সেগুলো হচ্ছে আমাকে একটু দিয়েন। আহ, তাহলে আমার খুব সুবিধা হবে, আমার বাবার চাকরি চলে গেছে, এরকম এরকম ছিল। তো পরে আমি নাম্বারটা দেখলাম, দেখে আমার অপরিচিত নাম্বার, এখন অনেক হইতে পারে আমার কাছে তো সবার নাম্বার নাই, বা সেভ করাও থাকে না। এখন আমি একটু আশ্চর্য হয়েছি যে আসলে কি, আমি কে কে চিনি, যেইভাবে সে অ্যাপ্রোচ করে সে মেসেজটা দিছে, আমার কাছে মনে হয়েছে যে সে আমার পরিচিত এবং আমার হেল্প করা উচিত। তো কি মনে হয়েছে, আমি পরে আর সেই আহ আহ, টাকা পাঠাইনি। তো পরে একদিন ওই যে তোমাদের হচ্ছে যে রিউমার স্ক্যানার যেই ওয়েবসাইটে, সেখানে ওই ভুয়া নিউজ খুঁজতে খুঁজতে হঠাৎ করে আমার সামনে ওইরকম একটা খবর আসছে, যেখানে দেখা গেছে, উম, দেখছি আর কি, যে তোমার হচ্ছে এই যে এরকম যে মেসেজ, সেটা শুধু আমার একার কাছে আসে নাই, এরকম অনেক মানুষের কাছে এরকম একটা মেসেজ গেছে। এবং এই মেসেজের মাধ্যমে এইভাবে এইভাবে এই সেম ভাবেই টাকা চাওয়া হয়েছে। তো পরে আমি বুঝলাম যে আসলে এটা একটা প্রতারণার একটা নতুন একটা স্টাইল। তো এই যে ব্যাপারগুলা, এইগুলা হচ্ছে এইরকম ভাবে করেই হচ্ছে এই যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হচ্ছে তোমার অ্যাকাউন্ট গুলা হ্যাক করা হয়। দেখো এখানে যে কি কি কৌশল ব্যবহার করতে পারে। অপরাধীরা নিজেকে বিশ্বস্ত কর্মী, কর্তৃপক্ষের ব্যক্তি বা বন্ধু হিসাবে ভুলে আহ ভুলভ্রান্ত করতে পারে। তারপর কি, অপরাধীরা ভয় বা উদ্বেগ তৈরি করতে পারে, যাতে লোকেরা তাদের চাহিদা পূরণ করে। অপরাধীরা সহানুভূতি, বন্ধুত্ব বা প্রেমের ভাব প্রকাশ করে লোকদের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারে। তারপর কি বলছে, অপরাধীরা লোভ বা কৌতূহল ব্যবহার করে লোকদের এমন কিছু করতে প্ররোচিত করতে পারে যা তারা সাধারণত করে না। ওই যে আগেই বলছিলাম যে লোভ, লোভ একটা খুব আহ, খারাপ জিনিস। এই লোভের মাধ্যমেই মানুষের সবকিছু কি হয়, একসময় হারাই যায়। এবং লোভ জিনিসটা খুব একটা ভালো না। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে এটুকুই, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তারপর হচ্ছে ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এটার আগে একটা ঘটনা দেওয়া আছে। আহ সেই ঘটনা দিয়ে তারপর হচ্ছে বলা হয়েছে যে এটা হচ্ছে সে ফেক সোশ্যাল
অ্যাকাউন্টের, অর্থাৎ কেউ একজন তার একটা অ্যাকাউন্টের একটা নকল একটা অ্যাকাউন্ট, তার সেম নাম, সেম প্রফেশন, অ্যাবাউটেও সেম, সবকিছু সেম, ছবি যে প্রোফাইল পিকচার দিয়েছে সেটাও সেম, তারপর সেখানে যে পোস্ট গুলা সেগুলোও সেম, এভাবে একটা নকল একটা কি করা হয়েছে, একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। অ্যাকাউন্ট তৈরি করে কি করা হয়েছে, যে এই অ্যাকাউন্ট দিয়ে তোমার হচ্ছে যখন ওইরকম ছবি থাকবে, ওইরকম সব সেম থাকবে, তখন তো মানুষ একটু কনফিউজ হয়ে যাবে, যে তার যারা পরিচিত, যার ধরো আমার আমার একটা অ্যাকাউন্ট কেউ তৈরি করলো ওইভাবে তৈরি করে, এখন আমার বন্ধু বান্ধবদের যদি ওই অ্যাকাউন্ট থেকে কেউ মেসেজ দেয় যে বন্ধু দোস্ত আমার আমি একটু বিপদে পড়ছি, আমার টাকা লাগবে, তখন হয়তো দিয়ে দিবে, তারা হয়তো চিন্তা করবে না যে আসলে আহ এটা কে, বা যেহেতু আমার সবকিছুর সাথে মিলে যাচ্ছে, আমার ছবি দেয়া আছে, আমার পোস্ট, আমার সবকিছু ওইখানে অ্যালবাম যেগুলো আছে সবকিছু আমার একই, অতএব কারো মনে সন্দেহ হওয়ার আহ, অবকাশই নাই যে ওইটা আসলে আমি না। তো এইগুলা করে হচ্ছে কি করতে পারে, আহ এগুলা করে প্রতারণা বা অপরাধ, এগুলো এক ধরনের সাইবার অপরাধের মধ্যে পড়বে। উম, যেমন এখানে কি বলা হয়েছে, আহ খ্যাতি ক্ষুণ্ণ করা, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের খ্যাতি ক্ষুণ্ণ করার জন্য, ভুল তথ্য ছড়ানো, ভুল তথ্য বা প্রচার করার জন্য, স্প্যাম বা অন্যান্য অনাকাঙ্ক্ষিত বিষয়বস্তু প্রচার করার জন্য। তো এই ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এটা সম্পর্কে মোটামুটি আমরা আগে থেকেই জানি, বা এটা সম্পর্কে আমরা অবগত, যেটা হচ্ছে কি, এটা এখানে হ্যাকিং ট্যাকিং এর কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে জাস্ট তোমার দেখা দেখি আরেকটা এমন একটা অ্যাকাউন্ট তৈরি করবে, যেটা দেখে মনে হবে না যে এটা আসলে অরিজিনাল নাকি ফেক, যেটা সম্পর্কে শুধু তুমিই জানবা, কারণ ওইটার অ্যাক্সেস তো আর তোমার কাছে থাকতেছে না, ওটা তো যেই তৈরি করছে তার কাছে ওই অ্যাক্সেসটা আছে। তো তোমার কাছে তো তোমার যে অ্যাকাউন্ট সেটার অ্যাক্সেস আছে, যার কারণে তুমি শুধু বুঝতে পারবা যে এটা ফেক। এর এরপরে হয়তো তুমি কোনো ব্যবস্থা নিতে পারো, যে তুমি একটা পোস্ট দিলা যে আমার এরকম একটা অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিলা যে এই অ্যাকাউন্টটা ফেক, এই অ্যাকাউন্ট আমার না, এই অ্যাকাউন্ট থেকে যদি এরকম কিছু করা হয়, কোনো কিছু চাওয়া হয়, তোমরা অবশ্যই সাহায্য করবে না, বা এটা হচ্ছে রিপোর্ট করে এটা ব্লক করে দিতে পারো, বা সবাই এটাকে ব্লক করে দাও, বা এটা এই অ্যাকাউন্টের সম্পর্কে রিপোর্ট করো, তাহলে হয়তো অটোমেটিক ওই অ্যাকাউন্টটা কি হবে, বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এরপর নিরাপদ হোক সাইবার জগৎ, তার আগে উম আমরা তো সাইবার অপরাধ সম্পর্কে জানলাম, এবার সাইবার অপরাধ ও মানুষের জীবনে তার প্রভাব। তো সাইবার অপরাধ যেহেতু এগুলা যেহেতু আছে, এর প্রভাবও অবশ্যই আমাদের লাইফে আছে। এখন ধরো কেউ যদি, ধরো আজকাল বিশেষ করে কি হয় যে তোমার হয়তো ওই যে ফেক ভিডিও গুলা যে বানানো হয়, ধরো তোমার একটা তোমার মাথাটা শুধু ওই যেই একটা কোনো একটা বিষয় সাবজেক্টে হচ্ছে তোমার মাথাটা বসাই দিয়ে এখানে নাচানাচি চলতেছে, ই করতেছে, এবং অনেক সময় এই কাজটা এত নিখুঁত ভাবে করা হয় যে আসলে বোঝাই যায় না যে এটা আসলে নকল নাকি আসল। এই এই যে আহ ডিপ ফেকের যে ব্যবহারটা, বা এখন বর্তমানে যে এআই থেকে যেইভাবে এই কাজগুলা করা হয়, আহ এবং এটা আসলে এমন একটা পর্যায়ে চলে গেছে যে এটা দিয়ে আসলে যে কোনো মানুষকে এখন বর্তমানে হয়রানি বা উত্ত্যক্ত করা খুবই অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এই কাজটা মাধ্যমে ধরো কোনো একটা উম, ধরো কাউকে এরকম একটা কি বলে, এরকম এআই ব্যবহার করে কারো একটা মাথাটা ওই বডিতে বসাই দিল, তারপরে সে ওইখানে হয়তো নাচানাচি করতেছে বা অন্য কিছু একটা কাজ করতেছে যেটা হয়তো সমাজে দৃষ্টিকটু, সেরকম একটা কাজ করে তা ফেসবুকে পোস্ট করলো, বা কি করলো, তাকে হচ্ছে মেসেজে মেসেজ করলো এবং ভিডিওটা দিয়ে দেখাইলো যে আহ, এটা আমি হচ্ছে ছেড়ে দিব অনলাইনে, বা এরকম কিছু করতে পারে। তো সেক্ষেত্রে যে এই ঘটনাটার সম্মুখীন হবে সে অবশ্যই মানসিকভাবে ভেঙে পড়বে, তার অবশ্যই ভালো লাগবে না জিনিসটা, কারণ সে এই কাজটা করে নাই এবং সেই সম্পর্কে অবগতও না। সে সমাজ বা বন্ধু বা আত্মীয় স্বজনের ভয়ে সে কি করবে, সে ভেঙে পড়বে, সাধারণত এটাই হয়। আমরা হয় কি প্রথম প্রথম বুঝতে পারি না যে আসলে কি হচ্ছে আমাদের সাথে, বা আমাদের কি করা উচিত। হঠাৎ করে যখন আমরা বিপদে পড়ি তখন আমরা কি, এগুলো আমরা বুঝে উঠতে পারি না যে আমাদের কার কাছে যাওয়া উচিত, কি বলা উচিত, কিভাবে বলা উচিত, কিভাবে এটা উপস্থাপন করবো। ধরো দেখা গেছে এরকম ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা মা বাবাকে বলতে পারি না, এখন যখনই বলবো যে এরকম হয়েছে, তখন তারা উল্টা বলবে যে এটা আমার দোষ, আমিই করছি এগুলা, আমি কেন মোবাইল চালাই সারাক্ষণ, এইগুলা বলে আমাকে আরো, বরং আরো বেশি কি করবে তারা, উম, আমার প্রেশার আরো বাড়াই দিবে আর কি, আমি আরো মানসিক ভাবে আরো
ভেঙে পড়বো। তো এইগুলোর ক্ষেত্রে মা বাবারই বেশি এগিয়ে আসা উচিত আমার মনে হয়। এবং বিশেষ করে অনেক মা বাবা বুঝতেও চায় না যে আসলে এরকম হইতে পারে, যেহেতু তারাও এতটা অ্যাডভান্সড টেকনোলজির সাথে পরিচিত না। তো এগুলো হচ্ছে তোমাদেরই উচিত টুকটাক তোমার মা বাবার সাথে এগুলো শেয়ার করা, এগুলা বুঝানো বা এগুলা সম্পর্কে জানানো তাদেরকে, তাহলে তারা হচ্ছে এইগুলা সম্পর্কে অবগত থাকবে এবং পরবর্তীতে তারাই তোমাকে সাহায্য করবে। যেহেতু যদি মা বাবা সেরকম সাহায্য বা তাদের কাছ থেকে এরকম রেসপন্স না পাও, তাহলে বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই বলবে। তারপরে শিক্ষকরা আছে, সে শিক্ষকদের সাথে বলবে। তারপরে তাদের সাথে আলাপ আলোচনা করে কি করা যায় এটা সম্পর্কে, যদি সে পরিচিত হয়, তোমার যদি মনে হয় যে না, এই যে অপরাধটা করছে সে তোমার পরিচিত, তাহলে আহ তাকে শিক্ষকদের মাধ্যমে হোক বা তোমার ক্লাসমেট হইতে পারে বা তোমার সিনিয়র কেউ হইতে পারে বা তোমার স্কুলের হইতে পারে বা তোমার আশেপাশের প্রতিবেশী হইতে পারে বা যে কোনো কেউ হইতে পারে, তাহলে যারা সিনিয়র আছে তাদের মাধ্যমে তার সাথে কমিউনিকেট করে যোগাযোগ করে যে কেন সে এই কাজটা করছে, যদি সেরকম প্রমাণ থাকে তোমার হাতে। আর যদি প্রমাণ না থাকে তাহলে তো তুমি আন্দাজে কাউকে দোষারোপ করতে পারো না। তো সেক্ষেত্রে তুমি হচ্ছে পুলিশের বা আইন উম, প্রয়োগকারী সংস্থার সাথে তুমি হচ্ছে যোগাযোগ করবে। সেটা তুমি, তোমার যেহেতু বয়স কম, তুমি হচ্ছে অভিভাবক নিয়ে তো যাওয়াটাই তোমার পক্ষে সবচেয়ে ভালো হবে। সেটা টিচার, যদি মা বাবা হয় মা বাবা, টিচার হলে টিচার, যে কাউকে নিয়ে তুমি হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার কাছে যে এটার একটা সলিউশন চাইবে আর কি। তো প্রভাব বলতে আসলে অনেক প্রভাব, যেটা বেশি এই এই ধরনের অপরাধের ক্ষেত্রে আমরা, আমাদের প্রভাব পড়ে বেশিরভাগই আমাদের মানসিক প্রভাবটা বেশি আহ কি বলে গুরুত্বপূর্ণ আর কি। যে আমরা মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়ি আসলে। এই কারণ আমাদের এটা একটা প্রেশার মনে হয় আমাদের কাছে যে এরকম একটা হইলো, এখন আমার কি হবে, এখন আমার কি হবে, এরকম একটা অবস্থায় আমরা পড়ে যাই। তো এই সব, এই ধরনের অপরাধ বা যে কোনো ধরনের আহ সমস্যা বা যে কোনো ধরনের, সেটা এই যে এই সমস্যা এমন না, যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রেই তোমাদের উচিত যে আগে একটু শান্ত থাকা। কারণ শান্ত না থাকলে তুমি সঠিকভাবে চিন্তা করতে পারবে না। আর সঠিকভাবে চিন্তা না করতে পারলে তুমি সঠিক সিদ্ধান্তও নিতে পারবে না। সেক্ষেত্রে অবশ্যই তোমাকে আগে শান্ত থাকতে হবে। শান্ত থেকে তোমাকে চিন্তা করতে হবে যে এখন আমি এটা থেকে কিভাবে উতরিয়ে আসব। আচ্ছা। হুম তারপরে হচ্ছে আমাদের নিরাপদ হোক সাইবার জগৎ, এখানে হচ্ছে কিছু আইনের নাম লেখা আছে, যেগুলো হচ্ছে আমাদের এই যে সাইবার দুনিয়া তে আমাদের যে অপরাধ সমূহ হয় সেই অপরাধ থেকে আমাদেরকে আহ আমাদেরকে বিরত রাখবে, বা আমরা এর মাধ্যমে আমরা এর প্রতিকারও পাবো এই আইন সমূহের মাধ্যমে। তার মধ্যে আমরা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনটা 2006 এর যেটা, এটা সম্পর্কে গত ক্লাসে পড়ছিলাম। তারপর সাইবার নিরাপত্তা আইন সম্পর্কে আমরা আহ গত ক্লাসে পড়ছিলাম। আর এই আইনটাই হচ্ছে মূলত এখানে, এই ডিজিটাল নিরাপত্তা আইনটাই ডিএসএটারই হচ্ছে এখন এই যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই এইটাতে হচ্ছে রূপান্তরিত করা হয়েছে। আর এইখান থেকেও কিছু আইন এটার মধ্যে নিয়ে আসা হয়েছে। আর এগুলো হচ্ছে গাইডলাইন নীতিমালা, এগুলো এগুলো হচ্ছে কিভাবে এইগুলো পরিচালিত হবে, কিভাবে আহ এই যে আমাদের ডিজিটাল বাংলাদেশ বা এখানে যে যে সমস্ত কার্যকলাপ হয়, এখন প্রত্যেকটা অফিস, সরকারি অফিস, সরকারি আহ মন্ত্রণালয়, সব জায়গাতেই এখন এই কম্পিউটার বা অনলাইন ভিত্তিক হয়ে গেছে। যার কারণে এরা কিভাবে এদের অফিস কার্যক্রম পরিচালনা করবে, কিভাবে মানুষের সেবা দিবে, বা কিভাবে অপরাধের সম্মুখীন হলে তারা কি ধরনের অ্যাকশন নিবে, এগুলো সম্পর্কে মোটামুটি এসবের মধ্যে বলা আছে। আচ্ছা। হুম এগুলা ডিটেইলস আমাদের তো জানার দরকার নাই খুব একটা। আমরা যতটুকু আমাদের দরকার ছিল আমরা হচ্ছে গত ক্লাসে হচ্ছে বলছিলাম, এই সাইবার নিরাপত্তা আইন 2023 যেটা, এটা এটা আর এই 2006 তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006 থেকে আমরা গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করছিলাম। আর তখন আমি বলে দিছিলাম যে এখান থেকে কতটুকু লাগবে কতটুকু লাগবে না, আমি তোমাদের মনে হয় দেখাইয়া দিছিলাম। যারা ক্লাস করছিল তারা হয়তো আহ, দেখছো, অথবা যারা ক্লাস তো করো না অনেকেই। আচ্ছা। তারপরে হচ্ছে আমরা যদি আহ কি বলে
এই ধরনের অপরাধের সম্মুখীন হই, কোনোভাবে উত্তপ্ত হই, সাইবার বুলিং বা সাইবার স্টকিং বা হ্যাকিং বা যে কোনো ধরনের অপরাধের সম্মুখীন হই, তখন আমাদের কি করতে হয়, বা আমাদের কি হয়, এখন বর্তমানে মোবাইল কম্পিউটার এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হারাই যায়, চুরি হয়, এরকম অনেক ধরনের অপরাধের আমরা সম্মুখীন হই, যার কারণে আমাদেরকে প্রথমে আমাদের যেটা করতে হবে, আহ থানায় গেলে আমাদের ফার্স্টে জিডি করতে হবে। এটা হচ্ছে একটা একদম প্রাথমিক জেনারেল ডায়েরি, জিডিটা যেটা, সেটা হচ্ছে আমাদের করতে হবে একদম প্রথমে। তো সেই জিডি লেখার একটা ডেমো একটা এখানে দিয়ে দিছে যে আমরা কিভাবে জিডি লিখবো। ঠিক আছে, তো এখানে হচ্ছে তারিখ বরাবর ভারপ্রাপ্ত কর্মকর্তা, যেই থানা, এখানে যদি আহ যেই থানায় তুমি থাকো সেই থানার নাম, আর পাশে হচ্ছে ওই থানা কোন জেলাতে আছে, যদি ঢাকায় থাকো ঢাকা, যদি খুলনায় থাকো খুলনা, যদি সিলেটে থাকো সিলেট। তারপর বিষয় সাধারণ ডায়েরি প্রসঙ্গে জনাব সম্মানপূর্বক নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী, তোমার নাম, বয়স, পিতার নাম, মাতার নাম, সাং, এটা হচ্ছে গ্রাম, থানা, জেলা, বর্তমানে থানা, বর্তমান ঠিকানা আর কি থানা। তারপর হচ্ছে এই মর্মে জানাচ্ছি যে আজ এত তারিখ সময় আমার নিম্নবর্তিত কাগজ বা মালামাল হারিয়ে গেছে, যা হারিয়ে গেছে সেটার সংক্ষিপ্ত বিবরণ, এগুলো হচ্ছে দিয়ে তুমি হচ্ছে এইভাবে একটা জিডি লিখবা আর কি। হম, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বরাবর আর কি। লিখে এইভাবে হচ্ছে তুমি এই যে কোনো একটা অপরাধের প্রথম ধাপটাই হচ্ছে তোমাকে আগে হচ্ছে জিডি করতে হবে। এখন এটা হচ্ছে যেহেতু তুমি হচ্ছে তোমার বয়স 18 বছর হয়নি, অর্থাৎ তোমার ন্যাশনাল আইডি কার্ড নাই, সেক্ষেত্রে তোমার হচ্ছে তোমার মা বাবাকে নিয়ে যাইতে হবে অবশ্যই, কারণ তোমার এই জিডি করার ক্ষেত্রে বা এখন অনলাইনেও জিডি করা যায়, এই অনলাইনে জিডি করার ক্ষেত্রে তোমার অবশ্যই এনআইডি কার্ডটা তোমার গুরুত্বপূর্ণ এবং এটা লাগবেই। সো যেহেতু তোমাদের এনআইডি কার্ড নাই, অতএব তোমাদের মা বাবা বা এখানে এসব এইসব অপরাধের ক্ষেত্রে তোমাদের এখনই আহ যেহেতু এনআইডি নাই, তোমরা একটু আহ, সমস্যার সম্মুখীন হবে আর কি। এই ক্ষেত্রে তোমাদের টিচার বা মা বাবা বা গার্জিয়ান যারা আছেন তাদেরকে নিয়ে যাবে। আচ্ছা, আজকে যারা আছে ক্লাসে বুঝতে পারছো টুকটাক? হুম, তা আফিফ আসে না? না, আফিফ নিয়ে আজকে কথা বললাম, আফিফ আজকে আসে না ক্লাসে। আচ্ছা, বুঝতে পারছো সবাই। আচ্ছা, বইয়ে আরো হচ্ছে কিছু ঘটনা দেয়া আছে, আর হচ্ছে আমি একটু বই থেকে আরেকটু দেখি, তাহলে তোমাদের আর বুঝাইতে সুবিধা হবে। আচ্ছা, আফিফ বললাম, তারপর হচ্ছে তাপসী, এই যে তাপসীর ক্ষেত্রে যেটা আহ হয়েছে সেটা হচ্ছে এক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, তারপরে তাপসীর পরে হচ্ছে সোহেল, একজন ব্যবসায়ী, দ্বিতীয় একজন মোবাইল ফোন করে বললো তার মোবাইল ব্যাংকিং এর অ্যাকাউন্টটি সাময়িকভাবে লকড অবস্থায় আছে, তা আনলক করার জন্য কোড পাঠানোর পর ফোনের অপর প্রান্ত থেকে ওই ওই ব্যক্তি সেই কোড জানতে চায়। সত্যি সে মোবাইল ব্যাংকিং এর অফিস অফিস থেকে ফোন করেছে বলে বিশ্বাস করে সোহেল কোডটি বলে দেয়। কিছুক্ষণ পর পাওয়া যায় তার অ্যাকাউন্টটিতে থাকা প্রায় সকল অর্থ। এখন এটা, এই যে ঘটনাটা, এই ঘটনার টা হচ্ছে তখন হচ্ছে 2015 সাল, বা তখন হচ্ছে সিম ক্লোনিং খুব বেশি হইতো তখন। এখন সিম ক্লোনিংটা নাই বললেই চলে, আমি দেখিনি রিসেন্ট আমার সামনে এরকম খবরও পড়ে নাই, বা আমি এরকম সমস্যার সম্মুখীন হইনি। 2015-16 সালের দিকে তখন সিম ক্লোনিংটা খুব হইতো, তখন বিকাশ সিম ক্লোনিংটা হচ্ছে তোমার যে মোবাইল নাম্বারটা, ওই সেম নাম্বার থেকেই তোমাকে হচ্ছে
ফোন দিবে, বা তোমার যে পরিচিত আছে তাদেরকে ফোন দিবে, যার কারণে তারা বুঝতে পারবে না যে ওইটা তুমি না অন্য কেউ। এরকম তোমার ঠিক একই নাম্বার, তোমার যে মোবাইল নাম্বারটা, ওই নাম্বারটা থেকেই তারা কি করতো, ওই যারা এই কাজটা করতো তারা হচ্ছে ফোন করতো। তো ওইরকম 15 বা 16 সালের দিকে যে বিকাশের যে নাম্বারটা, যেই অফিসিয়াল নাম্বার 16247, ওইটা থেকেই আমাদের কাছে ফোন আসে, তারা বলে এরকম একটা সমস্যা হয়েছে, টেকনিক্যাল সমস্যা হয়েছে, আপনার কাছে একটা কোড যাবে, আপনি একটু আমাদেরকে কোডটা দেন। তো যেহেতু বিকাশ আগেই বলে দিছে যে এগুলা কারো কাছে শেয়ার করবেন না, তো আমরা বুঝতে পারছি যে এগুলো আসলে এরকম হইতে পারে, যার কারণে আমরা তার সাথে ফাইজলামি শুরু করি। পরে সে ওই লোক সাথে সাথেই ওই একটু রাগ হয়ে যায়, রাগ হয়ে ওই আমার নাম্বার থেকেই, আমার যে নাম্বারটা ছিল তখন, ওই নাম্বার থেকেই একদম হুবহু আমার নাম্বারেই কল করে। তো আমি অবাক হয়ে যাই আসলে ওদের কাণ্ড কারখানা দেখে, যে এত তাড়াতাড়ি তারা এই কাজটা কিভাবে করলো। পরবর্তীতে আসলে এই জিনিসটা মনে হয় বন্ধ হয়ে গেছে এখন পুরোপুরি, এখন নাই বললেই চলে। তো এরকম ঘটতে পারে। আর ওনার ক্ষেত্রে যেটা হয়েছে এইটা হচ্ছে একটা আহ ইন্ডিয়ান একটা সিরিজ আছে, আহ নামটা আমার মনে পড়তেছে না এই মুহূর্তে। তারা এরকম গ্রামের একদম পড়ুয়া কিছু ছেলে ছেলে তারা হচ্ছে এরকম কাজ করে। তারা হচ্ছে ওই আম, বিভিন্ন যে বড় বড় যে লোকজন তাদেরকে কল দেয়, কল দিয়ে বলে যে স্যার, আপনার আমরা হচ্ছে অমুক অমুক ব্যাংক থেকে বলতেছি, আমাদের অমুক ব্যাংকের একটা লটারিতে আপনি একটা গাড়ি পাইছেন। তো গাড়ি পাইছেন, তো আপনি হচ্ছে একটা কাজ করেন, আপনার হচ্ছে ক্রেডিট কার্ড নাম্বারটা দেন, আপনার ভেরিফিকেশনের জন্য আপনার ক্রেডিট কার্ড নাম্বারটা দরকার। তো যখন ওই লোকটা ক্রেডিট কার্ড নাম্বারটা দেয়, তখনই ওরা বুঝে যে এই লোকটা আসলে কিছু জানে না। তখন ক্রেডিট কার্ডের নাম্বারের পর তারা বলে যে এটার এক্সপায়ারি ডেটটা একটু বলেন, তারপর বলে যে এটার সিভিসি নাম্বারটা একটু বলেন। এরকম বলে তার হচ্ছে টাকা পয়সা সব হাতায় নিয়ে যায়। আর যে হচ্ছে ফার্স্টে ক্রেডিট কার্ড নাম্বার দেওয়া, যে করবে, নিষেধ করবে যে না আমি ক্রেডিট কার্ডের নাম্বারটা দিব না, তাকে তো আর পরবর্তী কোশ্চেন করার সুযোগ পাবে না। তখন তারা বুঝেই যায় যে এই লোকটা আসলে জানে এইসব সম্পর্কে, যার কারণে তাকে আর পরবর্তী কোশ্চেন করে না। তো এইভাবে ওই ছেলেগুলো অনেক টাকার মালিক হয়ে যায়। এটা হচ্ছে ওই টিভি সিরিজ আমি দেখছিলাম। তো এরকম ঘটনা ঘটে। তারপরে হচ্ছে হম সাব্বির সাহেব অনলাইনে বেচাকেনা করা যায় এমন একটা ওয়েবসাইটে ফোন বিক্রি করেছে, কিন্তু বিক্রির সময় তিনি তার মোবাইলে ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ইমেল থেকে লগ আউট করতে ভুলে যান। ফলে সেই মোবাইল অর্থ ধার চাচ্ছিল। এতে করে সাব্বির সাহেব বেশ বিড়ম্বনায় পড়ে যায়। তো এই কাজটার জন্য তোমরা হচ্ছে সাব্বির সাহেব মনে হয় জানে না যে তোমরা হচ্ছে ওই বর্তমানে যে ডিভাইস থেকে লগ ইন করবা, ওই ডিভাইস থেকে তুমি হচ্ছে পূর্বের যত ডিভাইস তোমার ওই অ্যাকাউন্টটা লগ ইন করা আছে সেখান থেকে সবগুলো রিমুভ করে দেওয়া যায়, অর্থাৎ লগ আউট করে ফেলা যায়। এই কাজটা করা যায়, এটা ফেসবুকের ক্ষেত্রেও করা যায়, ইমেলের ক্ষেত্রেও করা যায়। অর্থাৎ সে যদি আহ ওই সাব্বির সাহেব যদি ওই কি বলে যে লগ আউট ফ্রম অল ডিভাইস ওই কাজটা করতো, তাইলে হচ্ছে সে আর এই সমস্যাটায় পড়তো না। আর হচ্ছে আশরাফ সাহেব একটা জলপাই রঙের শার্টের অর্ডার দেয়, কিন্তু শার্টটি পরবর্তী যখন সে ডেলিভারি পায় তখন দেখে সে এটা কালো। এটা এখন অনলাইনে অ্যাভেলেবেল, বিশেষ করে জামা কাপড়ের ক্ষেত্রে দেখায় একটা আর দেয় আর একটা। এটাতে আসলে উম, যারা হচ্ছে কি বলে যে প্রতারণার উদ্দেশ্যেই করে, তারা তো আর রিটার্নও করে না, বা টাকা পয়সাও ব্যাক দেয় না, বা চেঞ্জ করেও দেয় না। আর যারা হচ্ছে আহ সাধারণত দেখছি যে যারা একটু প্রফেশনাল, যারা ব্যবসায়ী, যাদের উদ্দেশ্যই ব্যবসা করা, তারা হচ্ছে যদি কমপ্লেন করা হয় তারা হচ্ছে চেঞ্জ করে দেয়। এখন এটা হচ্ছে একদম যে জলপাই রঙের কালারের শার্ট অর্ডার করছে, কালো পাইছে, তার মানে এখানে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর অনেক সময় হয় কি যে একটা কালার ডিভাইসের কারণে অনেক সময় কালারের পার্থক্য দেখা যায়, যে এক একটা ডিভাইসে কালারটা এক এক রকম আসতেছে। তো যার কারণে এই অনলাইনে এই ধরনের সমস্যাটা ইদানিং বেশি হয়, যে দেখা যায় একটা আর ডেলিভারি দেয় আর একটা। এই ক্ষেত্রে ড্রেস ট্রেস এইসবের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। অন্যান্য ক্ষেত্রে আমি খুব বেশি, অন্যান্য ক্ষেত্রে যেটা হয় যে একটা জিনিস নষ্ট হইতে পারে, ভাঙা হইতে পারে, এইগুলা হইতে পারে, বা উম একটা পুরাতন জিনিস দিয়ে দিছে, এরকম দেখছি। কিন্তু জামা কাপড়ের ক্ষেত্রে এই যে হালকা চেঞ্জ, রং টং চেঞ্জ, এগুলা বেশি হয়, বা গয়না, এগুলার ক্ষেত্রে এরকম হয়। তারপরে এখানে পদক্ষেপ, কি কি পদক্ষেপ নেওয়া যাইতে পারে এসব লেখা আছে এখানে। শুধু তোমার আশরাফ যে ঘটনা 6 নাম্বার,
এই এই ধরনের সমস্যার ক্ষেত্রে তুমি হচ্ছে যে এই তথ্য সরি, এখানে যে ভোক্তা অধিকার চর্চা, এই ভোক্তা অধিকার চর্চা করা যেতে পারে। এই যে এখন ফেসবুকে গেলে অনেক ভোক্তা অধিকারের যে কি বলে, তারা যে অভিযানগুলো চালায়, সেখানে ভোক্তা অধিকার আইন যে আছে তার মাধ্যমে আমরা প্রতিকার পেতে পারি। এই এই একটা ক্ষেত্রে, আর বাকিগুলো ক্ষেত্রে আমরা হচ্ছে কি, এই যে নিকটস্থ থানায় ডায়েরি করব, পাশের বাড়ির প্রযুক্তি দক্ষ কারো সাহায্য নিব। যেমন যদি আমাদের এই যে অ্যাকাউন্ট যে হ্যাক হইলো, সেটা যদি কেউ জানে, আগে থেকে আমরা জানি যে না, ওই লোক এরকম অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে পারে, তাহলে তার সাথে আমরা যোগাযোগ করতে পারি। তারপর পিতামাতা বা পরিবারের সাথে শেয়ার করবো এরকম সাইবার বুলিং বা সাইবার স্টকিং বা হ্যাকিং এর শিকার হইলে, বা কেউ যদি আমাদের এরকম আহ উত্ত্যক্তমূলক, হয়রানি করামূলক এরকম যদি কেউ মেসেজ করে, বা এরকম কোনো ক্ষেত্রে আমরা একটু ভয়, বা কেউ ভয়ভীতি দেখাচ্ছে এরকম হইতে পারে, তাহলে আমরা পরিবারের সাথে কথা বলবো, বা আত্মীয় স্বজনের সাথে কথা বলবো, বা গার্ডিয়ান যারা আছে তাদের সাথে কথা বলবো। কথা বলে তাদের কাছ থেকে একটা সলিউশন নেওয়ার ট্রাই করব। ডিজিটাল ডিভাইস বন্ধ করে দেবো। ডিজিটাল ডিভাইস বন্ধ করা তো কোনো সলিউশন না, অতএব এটা হ্যাঁ, না করাই ভালো। আমাদেরকে সলিউশনটা খুঁজতে হবে আসলে। প্রমাণ সহ rap.gov.bd তে অভিযোগ পাঠাবো, হ্যাঁ অবশ্যই এটা করা যেতে পারে। তারপরে অপরাধের প্রমাণগুলো সংগ্রহ করবো অবশ্যই, যখন ওই মেসেজ গুলো আসবে, বা যেখানে কমেন্ট গুলা করা হইতেছে, বা ওয়ালে যে পোস্ট গুলো করা হইতেছে, সেগুলো স্ক্রিনশট নিয়ে রাখা যেতে পারে। বিষয়টি গোপন করে কারোর সাথে শেয়ার করবো না, অবশ্যই না, এটা কখনোই করা যাবে না। এটা অবশ্যই এমন কারোর সাথে শেয়ার করতে হবে যে বিশ্বস্ত। পরিবারের লোকজন অবশ্যই সবসময় বিশ্বস্ত হয়, তাদের সাথে অবশ্যই শেয়ার করা যেতে পারে। এখন বন্ধু বান্ধব তো সবাই বিশ্বস্ত না, অতএব যারা বিশ্বস্ত তাদেরকে তুমি জানো খুব ভালো করে যে না, তারা তোমার সাথে কোনো ধরনের প্রতারণা করবে না, অবশ্যই তাদের সাথে শেয়ার করা যেতে পারে। নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি বা জিডি করব, হ্যাঁ এটাও করা যেতে পারে। যদি আমরা প্রাথমিকভাবে কোনো সলিউশন না পাই, তাহলে অবশ্যই আমরা যদি দেখি যে না, এই এই এটা থেকে আমাদের মুক্তি মিলতেছে না সহজেই, এই অপরাধ থেকে বা এই অপরাধীদের থেকে, তাহলে অবশ্যই আমরা আহ আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হব। আচ্ছা, আমাদের এ পর্যন্তই ছিল। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা বাকি ইন্টারনেটের ব্যবহার, নিরাপত্তা কৌশল চর্চা, এগুলো সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। আচ্ছা, তো সবাই ভালো থাকো। সামনের সপ্তাহে আবার দেখা হবে ইনশাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারো, তা না হলে শেষ করে দেবো আজকে। আর পরীক্ষা, যেহেতু পরীক্ষার প্রিপারেশন কেমন সবার? হম, এক্সামের প্রিপারেশন ভালো ভালো। হ্যাঁ, যাক, যারা আমাদের স্টেবল এক্সাম হবে সেটার কি লিঙ্ক দিবে? হ্যাঁ অবশ্যই, এক্সাম শুরু হলে লিঙ্ক পেয়ে যাবে। সব সবকিছু পেয়ে যাবে। এক্সাম কেমন হবে তা ঠিক করে জানি না। আচ্ছা, শ্রীবাস এক্সাম কেমন হবে? এটা কি স্কুলের এক্সাম নাকি আমাদের এই যে সেট আপ স্কুলের এক্সাম, কোনটা? আচ্ছা, স্কুলের এক্সাম স্কুলে। এখন তোমার যদি তুমি যদি পড়াশোনা করো, এক্সাম যেভাবেই হোক তুমি তো পারবে। আর যদি পড়াশোনা না করা থাকে, তাহলে তো আর এক্সামের চিন্তা করে লাভ নেই। যদি তোমাকে হয়তো এক্সামে কি হবে, প্রশ্ন করবে, কিভাবে প্রশ্ন করবে, হয়তো ওই যে তোমরা হয়তো সৃজনশীল যেই আগে তোমরা যে সৃজনশীল পদ্ধতিতে যে পড়াশোনা করছো, যে কোনো একটা উদ্দীপক দিয়ে তোমাকে সেখান থেকে ওইভাবেও প্রশ্ন করতে পারে। অথবা সরাসরি আগে যেভাবে প্রশ্ন হইতো, একদম সরাসরি কোশ্চেন করে, এইভাবে হইতে পারে, নৈর্ব্যক্তিক হইতে পারে। যে কোনো ভাবে ইচ্ছা প্রশ্ন করো, প্রশ্ন যেভাবে হোক হবে। কিন্তু তোমাদের পরীক্ষা দিতে তো আর তুমি যদি জানো সেটা সম্পর্কে, তোমার যদি আইডিয়া থাকে, তাহলে তার পরীক্ষা দিতে তোমার সমস্যা নাই। So, পরীক্ষা এক্সাম যেভাবেই হোক, আচ্ছা কেউ এটা জানে না। আচ্ছা, যেভাবেই হোক তোমরা এটা পারবা, আমি আশা করি। যে তোমাদের যদি পড়াশোনা করা থাকে,
বা তোমরা যদি এই কদিন যে করা হয়েছে বা আগে থেকে তোমরা যদি পড়াশোনা করে থাকো, তাহলে আমার মনে হয় যে তোমরা পরীক্ষা যেভাবেই হোক তোমরা পারবে আমার মনে হয়। আর আমাদের যে স্কুলের যে এক্সাম, সেটা হচ্ছে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, বা তোমাদের হচ্ছে অনেকেই হচ্ছে পরীক্ষা তো দেওয়া হয় না, আগের যে ডেইলি এক্সাম গুলো সেগুলোও তোমরা দাও না, অনেক দিচ্ছ না আর কি। আমার হচ্ছে যে ডিজিটাল প্রযুক্তির যে আজকে হচ্ছে 6টা ক্লাস, বিগত 5টা ক্লাসের আমি হচ্ছে 3টা এক্সাম দিয়ে রাখছি, এক্সামের লিঙ্ক দিয়ে রাখছিলাম তোমাদের, 1, 2 আর হচ্ছে 5 নাম্বার, আর মাঝখানে হচ্ছে 3 আর 4, 4 নাম্বার এক্সামটা আমি নিব না, আর 3 নাম্বার এক্সামের আমি কোশ্চেনটা করিনি। আর এই যে 3টা এক্সামের লিঙ্ক আমি দিয়ে রাখছি, সে সেগুলাও তোমরা হচ্ছে পরীক্ষা দাও নাই। তো 4 নাম্বারটা কেন দিব না, 4 নাম্বারটা আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস ছিল, ওই যে ওয়েবসাইট রিলেটেড, যার কারণে আমি ওটা হচ্ছে ওটা তো ওটা থেকে প্রশ্ন করা আসলে সম্ভব না, বা ওইভাবে প্রশ্ন করলে ওটাতে হচ্ছে আমরা একটা প্র্যাকটিক্যাল ক্লাস বা প্র্যাকটিক্যাল একটা পরীক্ষা নিয়ে নেব পরবর্তীতে, সেটা হইতে পারে। আর আর বাকি যেগুলো, আর আমি হচ্ছে তোমাদের হচ্ছে প্র্যাকটিস শিটও হচ্ছে কয়টা দিলাম, 4টা দিয়েছি মনে হয় প্র্যাকটিস শিট, একটা মনে হয় প্র্যাকটিস শিট দেইনি। তো আর বাকি যেগুলো আছে প্রশ্ন, মান্থলি এক্সামের প্রশ্ন, সেগুলোর মধ্যেই থাকবে। আর হচ্ছে তোমাদের ওয়েবসাইটে যদি যাতায়াত থাকে, তাহলে হচ্ছে ওয়েবসাইটের একদম উপরে দেখবে তোমরা হচ্ছে যে আহ কি বলে, এক্সাম অ্যান্ড, ধরো আমি একটু দেখি, ভুলে গেছি আমি একটু। আচ্ছা, তোমরা তো মোবাইল থেকে হচ্ছে আহ, বে- বেশিরভাগ সবাই মোবাইল থেকে হচ্ছে ওয়েবসাইট ব্রাউজ করো, যার কারণে তোমাদের সাথে আমি যেভাবে বলবো সেভাবে মিলবে না। আচ্ছা, ওই যে তোমাদের হচ্ছে এক্সাম এন্ড অ্যাসাইনমেন্ট একটা অপশন আছে, তোমাদের হচ্ছে পিসিতে একদম সামনেই আসবে, আর মোবাইলে হচ্ছে যে কর্নারে যে হ্যামবার্গার মেনুটা আছে, যে মেনু অপশন, মেনুটাতে ক্লিক করলে তোমরা দেখবা এক্সাম এন্ড অ্যাসাইনমেন্ট, ওইখানে হচ্ছে ডেইলি এক্সাম, মান্থলি এক্সাম, ফাইনাল এক্সাম, অ্যাসাইনমেন্ট, এগুলো এরকম 4টা অপশন আছে। ডেইলি এক্সামে গেলে তোমরা ডেইলি এক্সামের লিঙ্ক গুলো পাবে সাবজেক্ট ওয়াইজ। আর মান্থলি এক্সাম যেটা, ওইটা যে আলাদা অপশনটা, ওইখানে তো যেহেতু এখন লিঙ্ক দেওয়া হয় না, ওইখানে গেলে তোমরা এখন কিছু পাবে না, যেহেতু এক্সাম শুরু হইলে যেদিন যে এক্সামটা থাকবে ওই দিন ওই এক্সামের লিঙ্কটা তোমাদের ওই মান্থলি এক্সাম সেকশনে, ওইখানে সাবজেক্ট ওয়াইজ তোমাদের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, তাইলে তোমরা ওখান থেকে পরীক্ষাটা দিতে পারবে। তারপরেও আরো ডিটেলস হয়তো তোমাদেরকে গ্রুপে জানাই দেওয়া হবে। তো কিভাবে কি পরীক্ষা হবে সেটা নিয়ে তোমরা হচ্ছে টেনশন না করাই ভালো। তোমরা হচ্ছে তোমাদের কাজ পড়াশোনা করো, তোমরা পড়াশোনা করতে থাকো। আজকে এ পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।